এখন রাজনীতিবিদদের দিয়ে মানুষ কি বলে সেটা আরেকটা পারসেপশন। এক সময় রাজনীতিবিদ দেখার জন্য আমরা ছোট থাকতে 5 মাইল হেঁটে যেতাম। ও আল্লাহ, আমাদের ফেনীর এমপি খাজা আহমদ সাহেব এমপি দেখতে কেমন। আর এখন এই পাশে এমপি দেখলে ওর খালি পালাবো একটা গুলি করে দিতে পারে, সে ইঞ্জিনিয়ারের চট করে চর মারতে পারে। কিন্তু তাকে পোষণ করতেছে কে? আপনি দলীয় গণতন্ত্র করার জন্য, এক ব্যক্তিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এই খারাপ লোকগুলোকে আপনি পোষতেছেন। কিভাবে পোষেন? ওটা মাস্তান। আওয়ামী লীগের প্রথম আমলে তারা এক মেয়াদ থেকে পরের বার ক্ষমতায় আসতে পারল না। কেন আসতে পারল না? এই গডফাদার জন্য। 4টা গডফাদার 4 জেলায় ছিল। আমাদের ফেনীতে একটা গডফাদার ছিল, মারা গেছে। লক্ষ্মীপুরে একটা গডফাদার ছিল, মারা গেছে। তারপরে যে নারায়ণগঞ্জে একটা গডফাদার ছিল, জীবিত আছে বোধহয় এখনো। বরিশালে একটা গডফাদার জীবিত আছে এখনো। তো এই গডফাদারকে কারা পুষতেছে? আপনি তাকে বাদ দেন না কেন? কিন্তু ক্ষমতায় আসার জন্য আমার এই গডফাদার দরকার, মাস্তান দরকার, যে ড্রিল মেশিন দিয়ে মানুষ ফুটা করে ফেলবে, যে ইঞ্জিনিয়ারের সবার সামনে থাপ্পড় দিবে, তাহলে সবাই ভয় পাবে, তাকে দরকার। এবং যে এমন ক্যাপাবিলিটি রাখে যে ইউনিয়নের 45টা ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বিতীয় কেউ মনোনয়নও সাবমিট করবে না। জি স্যার, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে। আপনাকে একটু একদম বলা যায় যে ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনি চাকরি জীবনে অনেকদিন সরকারি চাকরি করেছেন, কিন্তু হুট করে চাকরিটা ছেড়ে দিলেন কেন? এটা একটু জানার প্রসঙ্গ রয়েছে আমাদের। অনেক দিন কই, 29 বছর কয়েক মাস সরকারিটা। তার আগে কলেজে 2 কলেজে মিলাইয়া বছর 3, তারপরে স্কুল মাদ্রাসা হয়তো বছর 2। সরকারি চাকরিটা হুট করে ছাড়িনি। এটার কারণটা আমার বইতে লিখছি, আত্মজীবনীতে আছে। আপনি যদি ঘুষ খাওয়া শিখতে চান, সেটা আমার বইতে লেখা আছে। ঘুষ খাওয়ার সবক কেমনে খাবেন, ঘুষের কিছু বাস্তব অভিজ্ঞতা তাও আছে। আমার 30 বছরের চাকরির অভিজ্ঞতা আমি 3টা শ্রেণীর জন্য উজাড় করে বইগুলো লিখছি। একটা আত্মজীবনী ডোমুরিয়া থেকে সচিবালয়, আর একটা হলো সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র, এখানে 7টা বইয়ের কালেকশন। এইগুলো লিখে যাচ্ছে। আরেকটা প্রুফ দেখতেছি, এটা হুট করে ছাড়ি নেই। কারো বেলায় নীতির প্রশ্নে আপোষ নাই, কারো ক্ষেত্রে আপোষের বেলায় নীতি নাই। কে কোনটা মানবে? সেলফ রেসপেক্ট যদি থাকে, আমি যেদিন আমার বদলি অর্ডার হয় ফুড সেক্রেটারি হিসেবে, সেদিন আমি মির্জা আজিজ আমার উপদেষ্টা, তার ইআরডির অফিসে 5টা সামারি সই করালাম। এর মধ্যে যে ইসিআর ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার আমি চালু করলাম। এই যে এখন শোভাযাত্রা হয় কর দিবস বা আয়কর দিবস, আমি তখন প্রস্তাব দিয়ে বললাম যে প্রধান উপদেষ্টাকে নিয়ে আমরা এটা চালু করব। এভাবে করলাম। তো সেইখানে তার সাথে আমি ঘণ্টাখানেক ছিলাম। তিনি ওই বৈঠক থেকে উঠে চলে গেলেন ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে আমেরিকার দিকে। আমি ওখান থেকে উঠে রওনা হইলাম কাকরাইল আমার অফিসে। কাকরাইল মসজিদের কাছে আসতে শুনলাম যে আমার বদলি অর্ডার হয়েছে। কেমন? বাট দিস অ্যাডভাইজার ডিড নট টেল মি এনিথিং। এটা কাটছিরও বাইরে। আগের জমানায় সিএসপি সাহেবদের আমলে, উনিও তো সিএসপি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি চলে গেছেন, তাদেরকে বদলি করার আগে জিজ্ঞেস করতেও আপনার নিজস্ব কোনো পছন্দ আছে। এখানে আপনাকে একটু এই সম্পর্কে প্রশ্ন আমি দেই যে, বা অনেকেই বলে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে ছিলেন, যে বা সরকারে ছিলেন, তাদের যারা একদম মূল দায়িত্ব, তারা আপনারা আসলে তাদেরকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল, সেই নজর আপনি তাদেরকে কাটতে পারেননি। আমাকে দায়িত্ব দেওয়ার সময় যেটা বলা হইলো, যেমন দায়িত্ব তো তারা দিয়েছে, আপনার উপরে তারা অসন্তুষ্ট ছিলেন, সন্তুষ্ট করতে পারেননি আপনার। জি জি, সেটা তো আমি চলে আসার সময় বলছি, স্বেচ্ছা সময় বলছি যে মনিবের মন জয় করতে পারিনি। আমাকে মইনিউর সাথে যখন আমার প্রথম একা মিটিং হইল তার অফিসে, তখন আমাকে কিছু টাস্ক দেওয়া হচ্ছিল। তারা আমার বদলির জন্য ফ্যাক্টর ছিল না, আমি যতটুকু। তো আমি বললাম যে আমি এগুলো ক্লিয়ার করব, আমার রেগুলার চাকরিও আছে 2009 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আপনারা কয় বছর থাকবেন সেটা আগে বলেন। বলে কমপক্ষে বছর 2। তাহলে বছর 2 থাকলে আপনারা তো মার্শাল ল দেন নাই। মনিও বয়সে ছোট, কিন্তু পদে তো অনেক বড় আমার থেকে। মার্শাল ল তো দেন। মার্শাল ল না দিলে গ্রামে গঞ্জে
যেটা এইবার দেখলাম ওই ফতোমালতে হাবিবুল আওয়াল তার বইতে লিখছে, আপনারা এগুলাতে এই যে রিক্সাওয়ালারে পিটাইতেছেন, ওরে ধরতেছেন, ক্যান্টনমেন্ট মতো পরিষেবা, এগুলা না এটা আমরা গুটান, না হলে কিন্তু মাস্টার ল মুন্সি ল হয়ে যাবে। তো উনি জানতে চাইলেন মার্শাল ল মুন্সি ল কি? আলে মার্শাল ল তো গ্রামের লোক বলতে পারে না, মাস্টার ল কয়। তো মাস্টার ল মুন্সি ল হবে এটা, মাস্টার যখন ছাত্র পড়ায় তাকে যদি আপনি টাকা দেন, উনি গুনে ছেঁড়া ফাটা আছে কিনা দেখে যায়। মুন্সি যখন কবর জিয়ারত করে যা দেন হাদিয়া পকেটে ঢুকায়, দেখে না। আপনারাও সেই পর্যায়ে চলে যাবেন। তো তারা তো পরের দিকে মাস 6 পরে ডেভিয়েট করতেছিল। মই নিয়ত সাদা সিরিজ যে দেখলেন না, ওই যে ছোট্ট এটা নিয়ত তদবির করলো, যদিও কিছু করে নাই। আমার বদলির পিছনে সরকার বদলি করেছে একটা কারণ হইল, আমি মির্জা আজিজ যেহেতু বদলিটার সম্বন্ধে আমি কিছু বলেন নাই, সেই জন্য আমি এটাতে কষ্ট পেয়েছি, আমার খারাপ লেগেছে। এত ইন্টিমেট হইতে কাজ করলাম, অথচ আমাকে বলেন না ঠিক আছে, কিন্তু আমার জুনিয়রকে বলে গেলেন কেন? উনি মসজিদকে বলে গেলেন, এবং মসজিদকে এটাও বলে দিল ডোন্ট ডাইভালজ ইট বিফোর ইস্যু অফ দ্য অর্ডার। তাহলে মসজিদ তার পেয়ারের হয়ে গেল, আমাকে পছন্দ করলো না। তারা যে আমার পছন্দ করতেছে না, তো আমি একটু টেরো পাইলাম। পিছনে মূল শক্তি 3টা। এক, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক আমাকে পছন্দ করতেছিল না, কারণ ওয়ার্ল্ড ব্যাংক এনবিআরকে তাদের মুঠোয় কবজায় নেওয়ার জন্য চেষ্টা করেছে, তার টাকা দিতে চেয়েছিল $70 মিলিয়ন এনবিআর এর ডেভেলপমেন্টের জন্য। এটা আমি জানলাম কিভাবে, আমাকে জাকির খান সাবেক অর্থ সচিব, তিনি তখন ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেট ডাইরেক্টর বাংলাদেশের, উনি আমাকে টেলিফোন করলেন, বদিউর ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পেতে এমনিই কষ্ট, তো তোমাকে ওয়ার্ল্ড ব্যাংক $70 মিলিয়ন দেবে, তুমি কনসেন্ট দিলে ডক্টর জাহিদ স্যার তার ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে তোমার সাথে কথা বলতে আসবে। আমি স্যার 2 দিন সময় দিন। 2 দিন পরে ভেবেছিলেন স্যার আই ডু নট এগ্রি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের খপ্পরে আমার এনবিআর ঢুকতে দেব না, হারে চলে। তারা খেপে গেল, অসন্তুষ্ট। তাদের লোকজন তো আবার এই ফখরুদ্দিনদের লোক, তারা তো এই গ্রুপের, সেখানে কাজ করা, ওই একই চক্র তারা। আইএমএফ আমার ভোর খেপে গেল। আমি 36,000 কোটি টাকার বাজেট ইনহেরিট করে 17% গ্রোথ নিলাম, 43,850 কোটির বাজেট নিলাম। আইএফ বললো যে তুমি এটা অ্যাচিভ করতে পারবে না, কাটসাট করো। আমি বললাম সেটা আমার ব্যাপার, প্লিজ হ্যাভ দ্য টি অ্যান্ড গো। এই 2 গ্রুপের সাথে যোগ হয়ে গেল ফখরুদ্দিন, মির্জা আজিজ, এরা ওই চক্রের মধ্যে পড়ে, আর ব্যবসায়ীরা আমাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল অনেকেই, তাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। জি